দীর্ঘ ৯ বছর পর প্রবাস জীবনের ইতি টেনে ভোর ৫টার ফ্লাইটে বাংলাদেশের মাটিতে পা রাখল আরোহী চৌধুরী। নিজের ভেতর ঠিক কী অনুভূতি হচ্ছে তা ঠিক ঠাউর করতে পারছে না সে। হয়তো কিছুটা বিরক্তি, বাকিটা অভিমান। এয়ারপোর্টের ভিতরে সব কাজ কমপ্লিট করে বেরিয়ে এলো আরোহী। নিজ ইচ্ছেতে আসেনি বাংলাদেশ, আসতে বাধ্য হয়েছে। গভর্নমেন্ট থেকে বেশ কিছু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যার জন্য এত অভিমান অভিযোগ পাশে রেখে দায়িত্বের খাতিরে এই দেশে আসা তার। আর কয়দিন থাকতে হবে ঠিক জানা নেই তার। কিছুটা এগিয়ে যেতেই সে দেখতে পেল দুজন বডিগার্ড দাঁড়ানো, হয়তো গভর্নমেন্ট থেকেই পাঠানো হয়েছে। আরোহীকে দেখেই তার মধ্যে একজন দৌড়ে এলো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক লং শার্ট আর ব্ল্যাক প্যান্ট, মাথায় ক্যাপ পরা, সাথে ফেস মাস্ক তো আছে। কোনো বিদেশিনী থেকে কম কিছু মনে হচ্ছে না। আশেপাশে এক নজর তাকালো সে। অনেকটাই বদলে গেছে সব কিছু, তার সাথে বদলে গেছে তার জীবনের গতিপথ, বদলে গেছে সবার সাথে তার সম্পর্কের বাঁধন। কম সময় তো আর অতিবাহিত হয়নি, দীর্ঘ ৯ বছর। ম্যাম, আপনার সুটকেসটা আমাকে দেন, আমি গাড়িতে রেখে দিচ্ছি। আরোহী ঘাড় ঘুরিয়ে বডিগার্ডগুলোর দিকে তাকালো, থমথমে গলায় বলল, নো নিড মিস্টার সুলতান, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আরোহীর গম্ভীর কণ্ঠে বলা কথাই সুলতান খানিকটা পিছিয়ে গেল। আরোহী কটকট পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। সুটকেসটা গাড়িতে রেখে দরজা খুলে পিছনে বসলো। আরোহী বসতেই সুলতান সামনে বসলো আর গাড়ির সামনের দিকে এগিয়ে চলল। আরোহী চোখ বন্ধ করে নিজের গা এলিয়ে দিল গাড়ির সিটে। খুব বেশি ক্লান্ত লাগছে তার। পিছনে পিছনে আরেকটা গাড়িও এগিয়ে আসছে, ঠিক তার গাড়ির পিছনে পিছনে। সেখানে আরও কিছু বডিগার্ড। হঠাৎ মাঝ রাস্তায় গাড়িটা জোরে ব্রেক কষল ড্রাইভার। হঠাৎ ব্রেক কষাই আরোহী ভুরু কুঁচকে উঠে বসলো। হোয়াট হ্যাপেন? ম্যাম, সামনে অনেক ভিড়, গাড়ি এগোনো যাচ্ছে না, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট কেস। আরোহী কিছু না বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। পিছন থেকে বেশ কয়েকবার সুলতান ডেকেছে, কিন্তু কে শুনে কার কথা। আরোহী গটগট পাই এগিয়ে গেল সামনে। ভিড় ঠেলে সামনে যেতেই তার সামনে দৃশ্যমান হয় একটা ছোট্ট বাচ্চা ছেলের আহত দেহ। হয়তো মিনিট ৫ আগে কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে ছেলেটি ছিটকে পড়ে যায় রাস্তার সাইডে, যার ফলে ছেলেটার মাথার পাশ দিয়ে বেশ অনেকখানি জায়গা কেটে রক্ত বের হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই এত মানুষের ভিড়, অথচ কেউ তাকে হসপিটালে নিচ্ছে না, আর না তার ব্যবস্থা করছে। তবে কেউ কেউ দাঁড়িয়ে দেখছে, কেউ বা ছবি তুলছে, আর কেউ কেউ লাইভও করছে। এই স্বার্থপর দেশের মানুষের কাছ থেকে আর কি বা আশা করা যায়। আরোহী দৌড়তো পায়ে ছেলেটির কাছে গিয়ে পকেট থেকে রুমাল বের করে ছেলেটির মাথায় বেঁধে দিয়ে পাজকলে তুলে নেয় তাকে। আশেপাশে এক পলক তাকিয়ে গটগট পায়ে হেঁটে ফিরে এলো তার গাড়ির নিকট। তাকে দেখা মাত্রই সুলতান গাড়ির দরজা খুলে দেয়। আরোহী গাড়িতে বসে ছেলেটির মাথা তার কোলের উপরে নিয়ে ড্রাইভারকে তাড়া দিয়ে বলল, গাড়ি স্টার্ট কর ফাস্ট, সিটি হসপিটালের দিকে যাও। বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার আরুশ খান। বয়স কি আপনার দিন দিন কমছে? বয়স তো আর থেমে থাকা না। 28 বছর পার হয়ে 29-এ পা রাখলেন। বিয়ে শাদি কি করবেন না বলে পণ করছেন? সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে মায়ের এমন কথা শুনে একটু বিচলিত হলো না আরুষ। যেন এই কথা তার নিত্যদিনের পরিচিত। চুপচাপ ব্রেকফাস্ট করে হাতে অ্যাপ্রনটা নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। যেন সে ছাড়া ব্রেকফাস্ট টেবিলে আর কেউই ছিল না। ছেলের এমন আচরণে প্রতিবারই হতাশ হয় মীরা। ঘাড় ঘুরিয়ে তাকালো মিরাজের দিকে। মিরাজ যেন মায়ের এমন দৃষ্টির সাথে বহু পরিচিত। সে মায়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে খাওয়া থেকে উঠতে উঠতে বলল, আমার না খাওয়া শেষ, আমি বরং আজ উঠি, অফিসে লেট হয়ে যাচ্ছে। বলে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে গেল বলে ভুল হবে, সোজা কথায় পালিয়ে গেল। মীরা কপালে হাত দিয়ে বসে পড়ল চেয়ারে। আরাফের দিকে তাকিয়ে দেখে সে এক মনে খাবার খেয়ে যাচ্ছে। এত কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। একটা হয়েছে ফুপুর মতো এক রক্ষা, আর আরেকটা হয়েছে বাপের মতো ফাঁকিবাজ। বাপ আর ছেলেরা মিলে আমার হাড় মাংস
সব জ্বালিয়ে খেলো। একটাও যদি কথা শুনতো। বাপই শুনে না, ছেলেরা কি শুনবে? একটা বুড়ো হচ্ছে, অথচ বিয়ে শাদি নাম গন্ধ নেই। সারা জীবন আই বুড়ো হয়ে থাকবে। একটা আছে হসপিটাল আর রোগী নিয়ে, তো আরেকটা আছে অফিস আর ব্যবসা নিয়ে। বাড়িতে যে মা একা একা আয়ার মতো খাচ্ছে, সেদিকে কারো খেয়াল আছে? বসে যে দুগুনো কারোর সাথে কথা বলবো, তাও না। মীরা নিজ মনে পিড়পিড় করতে করতে রান্নাঘরের দিকে গেল। তার দুঃখ একটাই, একটা ছিল তার মতো হলো না। এখানকার নিউরোলজিস্টকে ওনাকে একটু কল করে বলেন 207 নম্বর বেডের রোগীর অবস্থাটা ভালো না। রিসেপশনের মেয়েটি চোখ তুলে তাকালো আরোহীর দিকে। কালো মাস্ক পরা অদ্ভুত ধরনের মেয়ে দেখে বেশ অবাক হলো। জি আপনি যান, আমি ম্যামকে বলছি। এক্ষুনি বলেন, কুইক। মেয়েটি টেলিফোন হাতে নিয়ে কারোর নম্বরে কল করে বলল, ম্যামকে বলো 207 নম্বর বেডের পেশেন্ট এর অবস্থা ভালো না, ম্যাম যেন তাড়াতাড়ি ওখানে যায়। ফোনের ওপাশ থেকে কেউ কিছু বলল না। যা শুনে রিসেপশনের মেয়েটি বলল, আরে মাত্রই একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট এনে ভর্তি করলো। যে বাচ্চাটিকে তার কথা বলছি, এত কথা না বলে ম্যামকে বলো গিয়ে পেশেন্টের অবস্থা চেক করতে। ফোনটা রেখে মেয়েটি আরোহীর দিকে তাকিয়ে বলল, আপনি পেশেন্টের কাছে যান, ম্যাম এক্ষুনি আসছে। আরোহী চলে এলো দ্বিতীয় ফ্লোরের 207 নম্বর বেডে। দরজায় দাঁড়িয়ে ছেলেটাকে দেখতে লাগলো। মাথায় ব্যান্ডেজ করা, হাতে স্যালাইন চলছে। বয়স তার কত হবে? হয়তো 7 কিংবা 8। এসব ভাবনার মধ্যেই পিছন থেকে কেউ বলে উঠল, একটু সরুন তো, মেমকে ভিতরে যেতে দিন। আরোহী ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। থমকে গেল আরোহী। গলায় স্টেথোস্কোপ ঝুলানো, গায়ে সাদা অ্যাপ্রন পরিহিত একজন মেয়ে। অ্যাপ্রনের গায়ে জ্বলজ্বল করছে ডক্টর রশদি খান মেহের নামটা। আরোহী অবাক চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, রোদ আপু। রশদি এক পলক আরোহীর দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। সে তো আরোহীকে চিনতে পায়নি। দীর্ঘ 9 বছর পর এভাবে মাস্ক পরে কারোর সামনে গেলে স্বাভাবিকভাবেই কেউ কাউকে চিনবে না। নার্স, দ্রুত পেশেন্টের সিটি স্ক্যানের ব্যবস্থা করো বলে রোদসী কেবিন ছেড়ে বেরিয়ে যেতে নিলে আরোহী পিছন থেকে ডেকে উঠল, আই মিন ডক্টর। রোদ থমকে গেল। আদো আদো পরিচিত কণ্ঠ। হঠাৎ শুনে মনে হলো এটা তার আরুর কণ্ঠ। কিন্তু এখানে আরও আসবে কি করে? তার ছোট্ট বোনটা তো 9 বছর আগেই তার সাথে অভিমান করে দেশ ছেড়েছে। কথাটা মনে হতে রোদের চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা এসে জমা হলো। গোপনে চোখের পানি মুছে পিছনে ফিরে তাকালো সে। কিছু বলবেন? রোগীর অবস্থা কেমন দেখলেন? সিটি স্ক্যানের রিপোর্ট হাতে আসার আগ পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না। রোগী কি আপনার ছেলে? এক্স্যাক্টলি, রোগী আমার কেউ হয় না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তাই মানবিক মূল্যবোধ থেকে তাকে হসপিটালে নিয়ে এসেছি। আর তার দায়িত্ব যেহেতু নিয়েছি, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া কর্তব্য আমার। রোদ অবাক হলো, এখনো এমন মানুষ বাংলাদেশে আছে? জি অবশ্যই, আমি আমার যথাসাধ্য আপনাকে হেল্প করব মিস। এখন তবে আসি। বলে রোদ চলে গেল। আরোহী তার যাওয়ার দিকে তাকিয়ে রইল যতক্ষণ তাকে দেখা যায়। রোদের অবৈ অদৃশ্য হওয়ার পর আরোহী করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে দেখে একজন অ্যাপ্রন পরিহিত ডক্টর বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আরোহী ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। আরোহী গিয়ে সেই ডক্টরের পাশে দাঁড়াতেই উনি ঘাড় ঘুরিয়ে আরোহীর দিকে তাকালো। আরোহী ওনার দিকে তাকাতেই আরোহীর পা আবারও থমকে গেল। সামনে দাঁড়ানো পুরুষটা যে তার বড্ড চেনা। দীর্ঘ 9 বছর পর ও চেহারার খুব বেশি পরিবর্তন হয়নি। বুড়োর উপর কাটা দাগটা এখনো জ্বলজ্বল করছে। সে ধীর পায়ে পিছনে হাঁটা শুরু করলো। আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত কেউ চিনে ফেলবে। আরোহী চলে এলো 207 নাম্বার কেবিনে। আসার সময় যদি সে একবার পিছনে ফিরত, তাহলে কারোর অবাক দৃষ্টি সে হয়তো দেখতে পেত। 207 নাম্বার কেবিনের সামনে মাথা নিচু করে বসে আছে আরোহী। সকাল থেকে তেমন কিছুই পেটে পড়েনি তার। সেই এয়ারপোর্ট থেকে তো বিভিন্ন ঘটনায় তাকে সরাসরি হসপিটালেই আসতে হলো। যদিও অফিসের উচ্চতর কর্মকর্তাকে সে ফোন করে তার আসার ব্যাপারটা শিওর করেছে।
অন্য সময় হলে আজ সারাদিন সে রেস্টেই কাটাতো, কিন্তু সে তো আর এখন তার অ্যাপার্টমেন্টও যেতে পারছে না। ফ্রেশ হওয়া দরকার। যদিও সুলতানকে দিয়ে তার লাগেজ পাঠিয়ে দিয়েছে, আপাতত তার কাছে একটা ছোট্ট কার্ড ব্যাগ ছাড়া আর কিছুই নেই। আরোহী বসে থেকে উঠে দাঁড়ালো। কেবিনের দরজায় দাঁড়িয়ে এক পলক ছেলেটাকে দেখে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। উদ্দেশ্যটা আপাতত মুখটা ভালোভাবে ধুয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দেওয়া। ঘুমের বড্ড অভাব তার। নিজেকে সব কিছু থেকে বাহিরে এবং ব্যস্ত রাখতেই পছন্দ করে সে। ওয়াশরুমে ঢুকে দরজাটা ভালোভাবে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাস্ক খুলল সে। কত বছর হয়ে গেল বাহিরে কারোর সামনে মাস্ক খুলে না আরোহী। তার পিছনেও হয়তো কিছু কারণ আছে। মুখটা ভালোভাবে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে মাস্ক পরে আবারও বের হলো। ওয়াশরুম থেকে বের হতেই তার পা দুটো সেখানেই স্থির হয়ে যায়। তার সামনে বেডের পাশে ডাক্তার আরুশ খান একজন নার্সের সাথে কথা বলছে ছেলেটার ব্যাপারে। আরবি আর সেই দিকে গেল না, চুপচাপ বেরিয়ে গেল কেবিন থেকে। পুনরায় গিয়ে বসলো কেবিনের সামনে রাখা চেয়ারে। আরুশ কেবিন থেকে বেরিয়ে দেখে মেয়েটা মাথা নিচু করে বসে আছে, হয়তো কিছু ভাবছে। রোগীর বাড়ির লোক কি আপনি? বহু বছর পর সেই মানুষটার কণ্ঠ শুনতে পেয়ে কেঁপে উঠল আরোহী। নিজেকে সামলে উঠে দাঁড়ালো। জি, আমি ওর বাড়ির লোক। কোনো সমস্যা ডক্টর? আরুষ থমকে গেল। এটা কি করে সম্ভব? কণ্ঠের এত মিল কি করে থাকতে পারে তা ভেবে পায় না সে। আরুষ ভুরু কুঁচকে তাকালো আরোহীর দিকে। চুল খোলা থাকায় ভালো বোঝা যাচ্ছে না চেহারাটা। কোথাও গিয়ে তার মনে হচ্ছে এটাই তার আরু। কিন্তু কিন্তু আরু এখানে কেন আসবে? সে তো নিজেই আরুকে কষ্ট দিয়েছে, খুব বেশি কষ্ট দিয়ে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে। আর আরু, সে তো তুমুল অভিমান নিয়ে হারিয়ে গেছে, চলে গেছে তার থেকে বহু দূরে। আর যোগাযোগও করলো না কখনো। শুধু তাকে নয়, আরু তো পুরো পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল। এতদিন পর আরও আসবে, তাও আবার তার কাছে যে ওকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ব্যাপারটা হাস্যকর না? আপনি কিছু বলছেন না কেন ডক্টর আরুশ খান? আর আপনি তো একজন কার্ডিওলজিস্ট, তাহলে পেশেন্টের কি হার্টের কোনো প্রবলেম হয়েছে? আরুষ চোখ উঠিয়ে আরোহীর দিকে তাকালো। এই চোখ জোড়াও যে তার বড্ড চেনা চেনা ঠেকছে। কিন্তু আজ কেন তার এমন মনে হচ্ছে? কখনো তো কাউকে দেখে এমন অনুভূতি হয়নি, তবে এই মেয়েকে দেখে কেন তার এমন অস্থির অস্থির লাগছে। কে এই মেয়ে? আপনি কি বোবা? আরুষ চমকে উঠলো, চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকালো। এক্স্যাক্টলি মেয়েটা কি তাকে বোবা বলছে? সরি, আপনি কি আমাকে বলছেন? আরোহী মনে মনে হাসলো। এই ছেলে তো দেখি এখনো সেই আগের মতোই ভিন্ন জগতের বাসিন্দাই রয়ে গেছে, একটুও চেঞ্জ হয়নি। জি, আপনাকেই বলছি ডক্টর আরুশ খান। আমি আপনাকে কিছু প্রশ্ন করলাম আর আপনি কোনো কথাই বলছেন না। ভিন্ন দুনিয়ায় বিরাজ করছিলেন নাকি? সে যাই হোক, পেশেন্টের কি প্রবলেম সেটা একটু ক্লিয়ার করে বলে ভালো হতো। আরুষ থমথমে গলায় বলল, পেশেন্টের মাথার সিটি স্ক্যান করা হয়েছে, যদিও এখনও রিপোর্ট হাতে আসেনি। আর শ্বাস প্রশ্বাসের প্রবলেম থাকায় আমার মনে হচ্ছে ওর হার্টে হয়তো কোনো সমস্যা আছে। তাই আগে পরীক্ষা করে দেখতে হবে, তারপর একটা ডিসিশনে আসতে পারবো। জি, চিকিৎসা যেন ঠিক মতো হয়, টাকার জন্য চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করব। আসি বলে আরোহী কেবিনের ভিতর ঢুকে গেল। আরুষ পিছন থেকে আরোহীর দিকে তাকিয়ে রইল। কেন জানি মেয়েটাকে তার সন্দেহ হচ্ছে। মেয়েটা কে? আরোহী ভিতরে ঢুকে তার ফোনে কল আসে। ফোন বের করে দেখে সুলতান কল করেছে। কি অবস্থা সুলতান, কোনো খবর পেয়েছো? ম্যাম, দুটো খবর আছে, একটা ভালো আর একটা খারাপ। খারাপটা কি আগে শুনি। ম্যাম, শহরের অবস্থা ভালো না। আপনাকে কাল থেকেই ইনভেস্টিগেশন স্টার্ট করতে হবে। ভালোটা বলো। ম্যাম, এই ছেলেটার বাড়ির খবর পাওয়া গেছে। ওর মাকে নিয়ে আমি হসপিটালে আছি। ওকে, নিয়ে আসো, আমাকেও অ্যাপার্টমেন্টে যেতে হবে। জি ম্যাম, রাখি। আরোহী চুপ করে বসলো ছেলেটার মাথার কাছে। এক হাত ছেলেটার মাথায় রেখে ছেলেটার চুলে হাত বুলাতে লাগলো। ভীষণ মায়া হচ্ছে তার ছেলেটার জন্য। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে, তাই সে ঘুমোচ্ছে। হঠাৎ একজন মাঝ বয়সী মহিলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে কেবিনে ঢুকলো। দৌড়ে এসে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো ছেলেটার মুখ। চিৎকার করে ডাকতে লাগলো ছেলেটাকে, বাজান ও বাজান, উঠ না বাবা, দেখ বাবা তোর মা তোর লগেই, তোর কিছু হইব না।
আর কোনো সময় তোরে একলা কোনোখানে যাইবার দিমু না। উঠ না বাবা। মহিলাটা ছেলেটাকে জড়িয়ে কাঁদতে লাগলো। আর বুঝতে বাকি নেই ইনি ছেলেটার মা, কিন্তু যেভাবে চিৎকার করছে তাতে ছেলেটার ব্রেনে মারাত্মক ইফেক্ট পড়তে পারে। আপু ও ঘুমোচ্ছে, ওকে এভাবে ডাকবেন না, মাথায় সমস্যা হবে। কোনো অচেনা মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে মহিলাটি পিছনে তাকালো। ধীরে ধীরে আরোহীর কাছে এলো সে। আরোহী বোঝার চেষ্টা করছে আসলে মহিলাটা করছে কি। হঠাৎ মহিলা আরোহীর পায়ে পড়ে গেল, যা দেখে আরোহী ছিটকে দূরে সরে গেল। এই কি করছেন আপনি? আমার পায়ে পড়ছেন কেন? মহিলাটা দুহাত জড়িয়ে আরোহীকে বলতে লাগলো, আফা, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আপনার যদি হগলের মতো আমার পোলাডারে ফালাইয়া আইতেন, তাহলে আজকে আমি আর আমার পোলাডারে জিন্দা পাইতাম না। আপনারা যে কি বইলা ধন্যবাদ দিমু আফা, আমি জানি না। বলে মহিলাটি অঝরে কাঁদতে লাগলো। কেন জানি মহিলার কান্নাটা বেশ ভালো লাগছে। কতটা ডেসপারেট হলে একজন মা তার সন্তানের জন্য এতটা আকুতি করতে পারে। মা তো মাই হয়। আরোহী এগিয়ে গেল মহিলার দিকে। নিচু হয়ে মহিলার বাহু ধরে উপরে তুলে মহিলার চোখের পানি মুছিয়ে দিয়ে পড়ল, মায়েরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, তাদের চোখে পানি মানায় না। চোখের পানি তো দুর্বলতার প্রতীক, আর মায়েরা কখনো দুর্বল হতেই পারে না। আমাকে আপনি যদি সত্যিই ধন্যবাদ দিতে চান, তবে নিজের ছেলের পুরোপুরি খেয়াল রাখবেন, কখনো কাজ ছাড়া করবেন না। একজন সন্তানই বোঝে মা ছাড়া দুনিয়া কতটা কষ্টের। প্রথম কথাগুলো স্বাভাবিকভাবে বলল, শেষ কথাগুলো বেশ আবেগ দিয়ে বলল আরোহী। মহিলা মাথা নাড়িয়ে নিজের ছেলের কাছে চলে গেল। আরোহী কেবিন থেকে বেরিয়ে যেতেই খেয়াল করলো বাইরে ডক্টর রৌদসী দাঁড়িয়ে, তার চোখে মুখে সন্দেহ বিদ্যমান। আরোহী ভাবল রোদ কি তাকে চিনে ফেল, কিন্তু পোশাক সব তো ঠিকই আছে, তাহলে এভাবে তাকানোর মানে কি। আরোহী ওকে পাত্তা না দিয়ে বেরিয়ে গেল, আর রৌদসী তার যাওয়ার পানে তাকিয়ে পড়ল। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে তোর কপালে শনি আছে, বলে দিলাম আরু। সুলতান, আমাদের ফার্স্ট শিডিউল কোথায় কিছু জানো? সিটি হসপিটালের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে কথাটা বলল আরোহী। তার পিছনে পিছনে সুলতান হাঁটছে। আরোহীর হঠাৎ করা প্রশ্নে খানিকটা চমকে উঠে সে অজ্ঞাত কারণে আরোহীকে ভীষণ ভয় পায় সে। বয়সে বছর 5 ছোট আরোহী, তার অথচ মেয়েটির রাগ আর অ্যাটিটিউড আকাশচুম্বী। সুলতান খানিকটা থেমে আমতা আমতা করে বলল, অ্যাক্সিডেন্টলি বলতে পারবো না ম্যাম, সম্ভবত সিটি হসপিটালেই পড়তে পারে। সিটি হসপিটালে? বাট হসপিটাল কেন? অন্য সেক্টরগুলো নয় কেন? ম্যাম, এটা বাংলাদেশ, এখানে ওষুধও ভেজাল মেশানো হয়। কিছু কিছু ফেক কোম্পানি আছে যেখানে ওষুধের বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে সেসব অনুপযোগী করে বাজারে ছাড়ে, যার ফলে অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যায়। তাই ইনভেস্টিগেশনটা হসপিটাল থেকে শুরু করলেই ভালো হয়। তাহলে শহরের সবচেয়ে ভালো হসপিটাল ছেড়ে এই সিটি হসপিটাল কেন? আরোহীর কথা শুনে সুলতান বলে উঠল, ম্যাম, শহরের সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় এই হাসপাতাল থেকেই। তাই এখানে ইনভেস্টিগেশন করলে আমার মনে হয় না আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আরোহী হেঁটে গাড়ির কাছে এসে বলল, ঠিক আছে, তুমি সব তথ্য কালেক্ট করো আর মেইল করো আমায়। আজ আমি অ্যাপার্টমেন্টেই থাকবো, কাল থেকে ইনভেস্টিগেশন শুরু করব। সুলতান মাথা নাড়িয়ে বলল, ওকে ম্যাম। আরোহী গাড়িতে উঠতে নিয়েও থেমে যায়। সুলতানের দিকে তাকিয়ে বলল, সুলতান। জি ম্যাম। রুষা চৌধুরীর সকল ডিটেলস চাই আমার 1 ঘন্টার ভেতর। সুলতান ভুরু কুঁচকে বলল, রুষা চৌধুরী? মাহাবিন খান আয়াত এবং আবরার চৌধুরী মেয়ে রুষা চৌধুরী। ওকে ম্যাম। আরোহী আর কথা না বাড়িয়ে পাশে চলে আসে। একটা 5 স্টার হোটেলের 9 তলায় তার অ্যাপার্টমেন্ট। বাসার ভেতর ঢুকে আশেপাশে তাকিয়ে দেখলো বাসাটা বেশ সুন্দর আর খুব বড়। লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করার উদ্দেশ্যে গোসল শেষ করে একটা টি শার্ট আর একটা 3/4 প্যান্ট পরে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে হঠাৎ ফোনের শব্দে সে তোয়ালে রেখে ফোন হাতে নেয়। ফোনের ডিসপ্লেতে কারোর নাম দেখে মুচকি হাসে। হ্যালো মাই ডিয়ার চাইল্ড, হোয়াটসঅ্যাপ। কী ব্যাপার আম্মাজান, আপনি বিডিতে যাবেন আগে জানালেন না কেন? আমার কেন আপনার অফিসে থেকে জানা লাগবে? আপনি দেশের বাইরে
তারাও তো বলতে পারে না আপনি কোন দেশে গেছেন। তারপরও কেন আমাকে এয়ারলাইন্স লিস্ট চেক করিয়ে জানতে হবে আপনি বিডিতে গেছেন? আরোহী হাসলো। তার ছোট বাবা মানে আয়েশ চৌধুরী, আবরার চৌধুরী ছোট ভাই, ভীষণ ভালোবাসে তাকে। কখনো শাসন করেছে বলে আরোহীর মনে হয় না। সব বিষয় তাকে সাপোর্ট করে তার ছোট বাবা। আয়েশ চৌধুরী ফ্যামিলি সহ কানাডায় সেটেল এবং আরোহী এতদিন কানাডায় ছিল, কিন্তু সে তার ছোট বাবার সাথে নয়, নিজের অ্যাপার্টমেন্টে। তা নিয়ে আয়েশ বেশ রাগ করলো। আরোহী মানিয়ে নেয় তাকে। আরে ছোট বাবা রেগে যাচ্ছ কেন? আমি তো ঘুরতে আসিনি, গভর্নমেন্ট থেকে দায়িত্ব পেয়ে তার ফুলফিল করতে এসেছি। একবার বলে গেলে কি হতো আরোহী? তোমার মৃদুলা মা তোমার জন্য পায়েস রান্না করছিল, কিন্তু তুমি তো থাকো নিজের অ্যাপার্টমেন্টে। তোমার বাসায় গিয়ে দেখে কেউ নাই। তুমি মন খারাপ করছো কেন ছোট বাবা? তোমার বউ তো সারাদিন শুয়ে বসেই কাটায়, একটু তো কাজ করাও, নয়তো সব হাড্ডি জং ধরে যাবে তো। আয়েশ কথা বলছিল আর হাসছিল। হঠাৎ তার পিছন থেকে মৃদুলা এসে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, বড্ড পাকা হয়ে গেছো তুমি রুহি, একদম কান টেনে দিব, ফাজিল মেয়ে। ঠিক আছে ঠিক আছে, কানাডায় আসলে তারপর না হয় দিও মৃদুমা। আর ছোট বাবা শোনো, বলো। তুমি জেনেছো খুব ভালো, তবে খবরটা যেন লিক না হয় যে আমি বিডিতে আছি। ঠিক আছে, বলবো না। এই তো আমার লক্ষ্মী ছেলে। বিভিন্ন কথাবার্তা বলে আরোহী ফোনটা কেটে দেয়। আয়াত, মাহাবিন খান আয়াত, কোথায় আপনি? স্টাডি রুমে ঢুকতে ঢুকতে আয়াতকে ডাকলো আবরার। সামনে তাকিয়ে দেখে সাদা রঙের শাড়ি পরে আয়াত তখন একটা বিজনেস বিষয়ক বই পড়ছিল। আবরারের ডাক শুনে এক পলক আবরারের দিকে পুনরায় পড়ায় মন দিল। আবরার আয়াতকে দেখে মুচকি হেসে তার পাশে গিয়ে বসলো। কি ব্যাপার মহারানী, মন মেজাজ ভালো না? আয়াত বইটা বন্ধ করে আবরারের দিকে মুখ করে সোজা হয়ে বসলো। সে বুঝতে পেরেছে আবরার এখানে তাকে তো পড়তে দেবে না, উল্টো ডিস্টার্ব করবে। আয়াত চশমাটা ঠিক করে বলল, তোমরা বাপ বেটি মিলে আমার মেজাজ কবে ভালো থাকতে দিলে। বড়টার যন্ত্রণা জানি কবে বনবাস যেতে হয় আমার। আমার মেয়েরা আবার কি করলো? তোমার মেয়ে বাংলাদেশেই এসেছে। আবরার হাসলো। বড় মেয়েটা হয়েছে ঠিক তার মায়ের মতো, একরোখা আর জেদি, আর ছোটটা হয়েছে একদম তার মতো ভীষণ দুষ্টু। আয়াতের কথা শুনে আবরার নিলিপ্ত ভঙ্গিতে বসে পড়ল। মেয়েটা তো হয়েছে তোমার মতো জেদি, তোমার মেয়ে তুমি সামলাও, আমার কি? আয়াত কিছু বলল না। আবরারের কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আবরার এক পলক আয়াতের দিকে তাকিয়ে মুচকি হেসে চুলে বিলি কেটে দিতে লাগলো। আম্মু। ছোট মেয়ে রুষার কণ্ঠ শুনতে পেয়ে চোখ খুলে তাকালো আয়াত। রুষা এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ফ্রেশ হয়েছ মা? রুষা মুচকি এসে এগিয়ে এসে পেছন থেকে আবরার আর আয়াতকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, মাত্র এসে ফ্রেশ হয়ে খেয়ে তারপর এখানে আসলাম। গুড গার্ল। রুষা ওর মা বাবাকে ছেড়ে সামনের চেয়ারে গিয়ে গালে হাত দিয়ে বসলো। মা জানো, রোদাপু না এখনো বিয়ের জন্য রাজি হয় না। সাদাব ভাই আর কত ওয়েট করবে বলো? দি ভাই কি বাংলাদেশে আসবে? ও তো কথাই বলে না। রোডটা যে কেন এমন পাগলামি করছে? মা, দি ভাই কি আর আসবে না? তোমার দি ভাই বাংলাদেশেই আছে। আয়াতের কথা শুনে রুষা লাফ দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, চোখ দুটো বড় করে করে। আর ও শিওর আম্মু, দি ভাই দেশে, কিন্তু কোথায়? আয়াত মুচকি এসে চোখ থেকে চশমাটা খুলে বলল, সেটা তো আমি বলতে পারবো না রুষা, তবে এটা বলতে পারি আর কারোর সাথে দেখা না করলেও তোমার সাথে দেখা আরো করবে। রুষা খুশি হয়ে বলল, তুমি সত্যি বলছো আম্মু? আয়াত হেসে বলল, হুঁ। রুষার কথাটা চিন্তা করে রুম থেকে বের হয়ে যায়। তুমি ওকে মিথ্যা আশ্বাস দিলে কেন আয়ু? আবরারের কথা শুনে আয়াত ঘাড় ঘুরিয়ে আবরারের দিকে তাকালো। তোমাকে কে বললো আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি? আমার মেয়েও 10 মাস পেটে ধরেছি আমি, তার প্রতিটি লোমকূপ সম্পর্কে অবগত, তাই নিশ্চিন্তে থাকো, ও রুহার সাথে দেখা করবে। রাত তখন 10টা। আরোহী রাতের খাবার শেষ করে বিছানায় এসে বসলো, হাতে মোবাইল। মিনিট 5 আগে সুলতান রুষার সকল ডিটেলস আরোহীকে মেল করে দিয়েছে। আপাতত আরোহী রুষার নাম্বার হাতে নিয়ে বসে আছে। ফোন করবে কি করবে না সেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে বিরাজ করছে। আদরের ছোট বোন তার আরোহী থেকে। রুষা 5 বছরের ছোট। আরোহী কিছু না ভেবে ফোন করে রুষাকে। রুষা মাত্রই ঘুমানোর জন্যই মাত্রই বিছানায় শুয়েছে। হঠাৎ ফোনের শব্দে ফোনটা হাতে নিল সে। আননোন নাম্বার দিকে খানিকটা ভুরু কুচকালো সে।
হ্যালো। হ্যালো রুশো। রুষা থমকে গেল। এত বছর পর তার দি ভাইয়ের কণ্ঠ চিনতে মোটো অসুবিধা হলো না তার। গলা স্বর যেন আটকে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দি ভাই, কেমন আছো তুমি দি ভাই? কথাটা বলে রোষা হুড় করে কেঁদে দিল। আরোহীর মনটাও খারাপ হয়ে গেল। কতদিন পর ছোট্ট আদরে বোনটার সাথে কথা বলছে সে। এতদিন আরোহী ইচ্ছে করেই ফোন দেয়নি, কারণ এই বন্ধু তার হার্টের সফট কর্নার। কথা বললে তাকে দেখতে ইচ্ছে হবে, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে হবে, কিন্তু আরোহী তো তা পারবে না। তাই তো এতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে গেছে, কিন্তু আজ বিবেকটা বড্ড অচল হয়ে আবেগকে যেতে দিয়েছে। ওর পুচকি কাচ্ছিস কেন? বেঁচে আছি রে বাপ, মরে তো যাইনি। দি ভাই, তুই কিন্তু ভীষণ খারাপ, নিষ্ঠুর, পাষাণ একটা মানুষ। এই এতটা বছর নিজের বোনের কথা মনে পড়লো না তোর? আবার এখন ফালতু কথা বলছিস? আরোহী হাসলো। তার বোনটা যে বেশ বড় হয়ে গেছে, বেশ ভালো কথা শিখেছে। যেই আরোহী চৌধুরীর সামনে বড় বড় অফিসাররা কেউ উঁচু করে কথা বলতে পারে না, সেখানে এই পুচকিটা ধমকে ধমকে কথা বলছে। কেমন আছিস তুই? ভালো, তুই? বেটা। সবাই কেমন আছে? মা বাবা ভালো আছে। আরোহী আমতা আমতা করে বলল, সবাই কেমন আছে? ফুপি, রোদাপু ভালো আছে। আর বাকিরা? রোষা মুচকি এসে বলল, আরে তুই নাম ধরেই তো বলতে পারিস যে আরুষ ভাইয়া কেমন আছে। এত মানে করার কি আছে? আর আরুষ ভাইয়া ভালোই আছে। তোকে কে বললো আমি আরুষ ভাইয়ার কথা জিজ্ঞেস করছি? তুই বেশি বুঝিস। রোষা হেসে বলল, সত্যি কথা বললেই বেশি বুঝি। আচ্ছা আর বলবো না বাবা, ঘুমোসনি কেন এখনো? এত রাত পর্যন্ত জেগে থাকতে হবে না, ঘুমা তুই। কাল দেখা হচ্ছে তোর কলেজে। আরোহীর কথা শুনে রোষা গদগদ কণ্ঠে বলল, তুই আসবি আমাদের কলেজে? আসবো, বাট পুচকি শোন, তুই একাই আসবি, সাথে কাউকে আনলে না আমি আর তোর সাথে দেখা করব না। কাউকে আমার আসার কথাটা বলবি না, ওকে? রোষা ছোট্ট করে উত্তর দিল, গার্ল, এখন ঘুমা, কাল সকালে আবার কলেজ আছে তো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আরোহী ফোনটা কেটে দিল। ফোনটা বিছানার উপর রেখে ল্যাপটপ নিয়ে মেলগুলো চেক করতে বসলো। মেলের সব হসপিটালের বিষয়ক তথ্য পাঠিয়েছে সুলতান। কাল সকালে রুষার কলেজ হয়ে একটু ক্যান্টনমেন্টে যেতে হবে তার হসপিটালে। মেলগুলো চেক করে আরোহীর বেশ ঘুম পাচ্ছে, তাই সে সব অফ করে ঘুমিয়ে গেল। খান ম্যানশনের দোতলার সবচেয়ে কর্নারের রুমে দরজা বন্ধ, অন্ধকারাচ্ছন্ন চারপাশ। শুধুমাত্র একটা বড় জল রঙের ছবি আঁকা, সামনে একটু মৃদু আলোর রেশ দেখা যাচ্ছে। তার সামনে টি শার্ট আর 3/4 প্যান্ট পরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে আরুষ। ছবিটা মূলত একটা বাচ্চা মেয়ের, বয়সটা ঠিক 10 বছর। মেয়েটা তার কোমরে 2 হাত রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে আরুষ আনমনেই বলল, এত অভিমান কেন তোর আরু? মানলাম ওই দিন সবাই তোকে একটু বেশি বকেছিল, ফুপি তোকে একটা থাপ্পড়ই তো মেরেছিল, আমি বকেছিলাম তোকে। কিন্তু তুই কি জানতি না আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না? তোকে একবার দেখার জন্য কত পাগলামিই না করতাম। তোকে ছেড়ে যাব না বলে কত স্কলারশিপই রিজেক্ট করেছি, আর সেই তুই অভিমান করে আমার থেকে দূরেই চলে গেলি। একবারও তোর মনে হয়নি আমার কথা? সব যোগাযোগ বন্ধ করে দিলি, মনে হয়নি তোর আমার কথা? কি করে থাকবো আমি? থেকেছি তো, দীর্ঘ 9 বছর কাটিয়ে দিলাম, কিন্তু তোর স্মৃতি থেকে তো এক বিন্দু শান্তি নেই আমার। তিলে তিলে শেষ করছে সব কিছু। কি করব আমি, বলে দে না। কথা বলতে বলতে আরুষের চোখ থেকে জল গড়িয়ে পড়ল মেঝেতে। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেয়ে চোখ মুছে পিছনে তাকালো আরুষ। রোদসী দাঁড়িয়ে। এই ঘরে এ সময় রোদসী আর আরাপ মানে তার বাবা ছাড়া আর কেউই আসে না। কাঁদছিস তুই ভাইয়া? আরুষ চোখ মুছে হাসলো। কাঁদবো কেন বোকা? ঘুমাসনি কেন তুই? আমার সাথেও মিথ্যা বলছিস? আরুকে ভীষণ মিস করছিস তাই না ভাইয়া? মেয়েটা যে এত জেদি। আরুষ কিছু বলো না, ঘাড় ঘুরিয়ে ছবিটার দিকে তাকালো। রোদসী আরুষির দিকে তাকিয়ে ভাবছে, যেই ছেলে সবার সাথে অ্যাটিটিউড নিয়ে চলে, সবাই যাকে রাগী আর সাইকো ডক্টর বলে জানে, যেই ডক্টরকে হার্টলেস বলে সবাই এক নামে চেনে, সেই ছেলে কিনা দিন শেষে নিজের আবেগ কন্ট্রোল করতে ব্যর্থ। সেও কাঁদে, কষ্ট পায় একটা মেয়ের জন্য।
হায়রে নিয়তি, ঘুমাবি না ভাইয়া? আরুষ ছোট্ট করে উত্তর দিল। তাহলে চল। বলে রোদেশি যেতে নিলে আরুষ তাকে ডেকে ওঠে। রোদ। ভাইয়া বললো। সাফাত কি বলল? ফোন করেছিল? রোদসী থমকে গেল। সাফাদের সাথে তার সম্পর্ক 6 বছরেরও অধিক, কিন্তু রোদসীর এক কথা, আরও না এলে সে বিয়ে করবে না। আরও ছাড়া তার বিয়ে অসম্পূর্ণ থাকবে। তা নিয়ে বাড়ির কেউই তাকে জোর করেনি। সাদাপও কিছু বলেনি। তবে বয়স তো আর থেমে থাকে না, বয়স তো বাড়ছে। করেছিল। কি বলল? তেমন কিছুই বলেনি। তুই কেনই পাগলামি করছিস রোদ? ওই হার্টলেস মেয়ের জন্য তুই নিজের সময় কেন অপচয় করছিস? রোদ, সাফাত ভালো ছেলে, বিয়েটা করে নে। আরুষের কথা শুনে রোদসী হাসলো, মুরু কুচকে বলল, তুই এই কথা বলছিস ভাইয়া? তাহলে তুই ওই হার্টলেস মেয়ের জন্য কাঁদছিস কেন? রোদের কথাই আরুষ চুপ করে গেল। কি জবাব দেবে তাকে? ওই হার্টলেস মেয়েটাই তো তার হাট নিয়ে বসে আছে। কেউ যদি এই কথাটা জানে যে হার্টের ডক্টরের নিজের হাঁটি অন্য একজনের কাছে, তাহলে কি কোনো রুগী আসবে তার কাছে? বলবে হার্টের ডক্টরের তো নিজেরই হাট নেই। রোদ হেসে এক পলক আরুষকে দেখে রুম ছেড়ে বেরিয়ে গেল। আরুষ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। পরের দিন সকালে ফর্মাল ড্রেসে ঢাকা গভর্নমেন্ট কলেজের সামনে গাড়ির সাথে হেলান দিয়ে এক মনে মোবাইল ঘাটছে আরোহী। মুখে মাস্ক পরা আর চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া। আরোহী চুলগুলো পেয়েছে একদম আয়াতের মতো। কলেজের সকল স্টুডেন্ট অনেকটাই ভিড় জমে আছে আরোহীর সামনে, কারণ সে যে গাড়ি দিয়ে এসেছে সেটা সরকারি গাড়ি, যার সামনে বড় বড় অক্ষরে লেখা স্পেশাল ফোর্স অফিসার। ভাই বলে কেউ জোরে চিৎকার করতে আরোহী চোখ তুলে সামনের দিকে তাকালো। রুষা ভিড় ঠেলে দৌড়ে তার দিকেই আসছে। আরোহী মোবাইল পকেটে রেখে সোজা হয়ে দাঁড়ালো। রুষা দৌড়ে এসে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো আরোহীর উপর, বিড়বিড় করে বলতে লাগলো, লাভ ইউ দি ভাই, লাভ ইউ সো মাচ এন্ড আই অলসো মিস ইউ। আরোহী মুচকি এসে বলল, লাভ ইউ অলসো মাই সিস্টার। দি ভাই তুই বিয়ে করবি না? সংক্ষিপ্ত করে পরিচয়টা দিয়ে দিচ্ছি। সিজন 2 এর মূল ক্যারেক্টার আরোহী চৌধুরী। তার বাবা আবরার চৌধুরী, তার মা মাহাবিন খান আয়াত। আরোহীর বোন রুষা চৌধুরী। রোদসী আরোহীর ফুফাতো বোন। আরুষ খান আর মিরাজ খান তার মামাতো ভাই। আরুষের বাবা আরফ আর মায়ের নাম মীরা। রোদসীর মায়ের নাম রাইসা চৌধুরী আর বাবা মাহির। আর কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন। গাড়ি চালাতে চালাতে হঠাৎ রুষার এন কথাই জোরে সরে ব্রেক করে ওর দিকে তাকালো আরোহী। রুষার হাতে চিপসের প্যাকেট, যা থেকে ও একটা চিপস মুখে দিয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহী ভুল কুচকালো। তুই হঠাৎ আমার বিয়ের পেছনে পড়লি কেন রুশো? চিপস খাচ্ছিস, সেটাই খানা, তোকে এত কিছু ভাবতে হবে না। বলে আবার গাড়ি স্টার্ট করলো। এবার রুষা চিপসের প্যাকেট রেখে আরোহীর দিকে ঘুরে বসলো। তুই জানিস দি ভাই, তোর জন্য এখনো রোদসী আপু বিয়ে করেনি। আপুর একটাই কথা, তুই বিয়েতে না থাকলে সে বিয়ে করবে না। আরোহী থমকে গেল। তার জানা মতে রোদেশির সাথে সাদাব ভাইয়ের সম্পর্ক প্রায় 6 বছরের অধিক। আর সাদাব ভাই নিজের অফিসে আছে, ব্যবসা আছে, সেটাই তো দেখাশোনা করে। স্টেবলিশড ছেলে। তাহলে এখনো একটা অযৌক্তিক কারণে বিয়ে বন্ধ রাখার কোনো যুক্তি পেল না আরোহী। সে দেশে ছিল না ঠিক, কিন্তু প্রত্যেকের খবর সে রেখেছে। কেন? আমি কি এমন মানুষ যে আমার জন্য রোদ আপু বিয়ে বন্ধ করে রাখবে? রুষা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে কথা তুই যদি বুঝতিস তাহলে তো ভালোই হতো। তুই তো একটা হার্টলেস পাষাণ মেয়ে মানুষ। আরোহী কিছু বলল না। রুষা খানিকটা নড়ে চড়ে উঠে আবার বলল, দি ভাই তুই জানিস রোদসী আপু প্রতিদিন তোর ছবি হাতে নিয়ে কান্না করে, মন খারাপ করে। আর সাদাব ভাইয়া আর কত ওয়েট করবে বল? ভাইয়ারও তো বয়স হয়েছে, বিয়ে শাদি তো করতেই হবে। পরে যদি অন্য কিছু হয় তাহলে তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো দি ভাই? কি বলতে চাইছিস ক্লিয়ার করে বল। রুষা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সোজা হয়ে বসলো। দি ভাই তুই প্লিজ রাজি হয়ে যা। কেন? তুই শুধু কথা দে রোদসী আপুর বিয়েতে অ্যাটেন্ড করবি, জাস্ট এইটুকুই। আরোহী রুষার কথাটা শুনেও যেন শুনল না। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, তো ক্লাসের সময় হয়ে গেছে রুষো। গাড়ি ব্যাক করলো ভার্সিটিতে। ভার্সিটির সামনে এসে রুষার দিকে তাকিয়ে বলল, যা ক্লাসে যা, আর মনোযোগ দিয়ে ক্লাস করবি। আজ এরা চিন্তা মাথায় আনবি না একদম।
রুষা ঠোঁট মুখ ফুলিয়ে গাড়ি থেকে নেমে গেল। চলে আসার জন্য পা বাড়াতেই পিছন থেকে আরোহী ডেকে উঠল, রুশো শোন। রুষা মুখ ফুলেই গাড়ির জানালা দিয়ে উকি দিয়ে বলল, বল। রোদাপুকে বল বিয়েটা করে নিতে, আমি অ্যাটেন্ড করব। বলে আরোহী গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্যে চলে আসলো। রুষা কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে থেকে হঠাৎই তার মাথায় এলো আরোহী তাকে কি বলে গেল, সে রোদসীর বিয়েতে যাবে। ওয়াও! খুশিতে রুষা লাফ দিয়ে উঠল। অ্যাট লাস্ট তার রোদসী আপুর বিয়ে তো খেতে পারবে। দূর থেকে আরোহী রুষার দিকে তাকিয়ে আছে। রুষার এক্সপ্রেশন দেখার জন্যই মূলত সে দাঁড়িয়েছিল। আরোহী সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে ড্রাইভে মনোযোগ দেয়। আরোহী অফিস হয়ে ফোর্স নিয়ে সোজা সিটি হসপিটাল চলে গেল। প্রথমে সিটি হসপিটাল, তারপর বাকি হসপিটালগুলো। স্যার আসবো? নিজের কেবিনে বসে রোগী দেখছিল ডক্টর আরুষ। হঠাৎ কারোর কণ্ঠ শুনতে পেয়ে দরজার দিকে তাকালো সে। একজন নার্স দাঁড়িয়ে আছে। আরুষ ফুরুকুচকে নার্সদের দিকে তাকালো। রোগী দেখার সময় ডিস্টার্ব মোটেও পছন্দ করেন না আরুষ। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, আসো। নার্সটা আরুষের সামনে এসে বললেন, স্যার স্পেশাল ফোর্স থেকে অফিসার এসেছে। আরুষ কিছুটা চিন্তা করে বলল, এসেছে তো, বসাও, আমি রোগী দেখে তারপর আসছি। নার্স আমতা আমতা করে বলল, ঠিক আছে, তুমি ওদের ল্যাবে নিয়ে যাও, আমি রোগী দেখে আসছি। নার্স মাথা দুলিয়ে চলে গেল। আরোহী ল্যাবে গিয়ে সকল পদার্থ টেস্ট করে দেখছে। তাদের মধ্যে আবার কাউকে মেডিসিন বিভাগে পাঠিয়েছে। আরোহীর লক্ষ্য খুব তাড়াতাড়ি সকল মিশন শেষ করে দেশ ত্যাগ করা, কারণ মাতৃভূমি তো একবার মায়ে লেগে গেলে সে আর দেশ ছেড়ে দেশে থাকা প্রিয়জনদের ছেড়ে যেতে পারবে না। একটা একটা করে রাসায়নিক পদার্থ হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে। আর যেগুলো সন্দেহভাজন বলে মনে হচ্ছে সেগুলো স্যাম্পল হিসেবে সুলতানের হাতে দিচ্ছে। আসবো? আরোহীর কাজের মধ্যে এত মনোযোগ ছিল যে আরুষের কথাই শুনতে পেল না। আরুষ আর অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে, কিন্তু অফিসার হিসেবে একজন মেয়ে, তার উপর সেই অদ্ভুত মেয়েটাকে দেখে বেশ অবাক হয় সে। আপনি? পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে আরোহী পিছনে তাকালো। সামনে আরুষকে দেখে বলল, আপনার এখানে কোনো কাজ নেই ডক্টর আরুষ খান, আপনি আসতে পারেন। আরুষ ব্যাপাচাকা খেয়ে গেল। একটা মেয়ে কি সুন্দর ঠান্ডা মাথায় তাকে অপমান করে দিল। আরুষ দাঁতে দাঁত চেপে পড়ল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন ডক্টর, ল্যাবে আমার কাজ থাকতেই পারে। জি অবশ্যই, সে বিষয়ে আমি অবগত আছি। আমাদের কাজ শেষ হলে চলে যাব আমরা। আপনার কাজ ঘন্টাখানেক পর করেন, এখন যান এখান থেকে। আরুষ রাগে ফোঁস করতে করতে বের হয়ে গেল। আরুষের যাবার দিকে তাকিয়ে আরোহী বাঁকা হাসলো। ফুপিমণি, ফুপিমণি কোথায় তুমি? খান মেনশনে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে এক নাগারে রাইসাকে ডেকে যাচ্ছে রুষা। রাইসা উপর থেকে চশমা ঠিক করতে করতে নিচে নামতে নামতে বলল, এই সকাল সকাল তোর আবার কি হলো রুষা? এভাবে চিল্লাচিস কেন? আর এত লাফানো কি আছে? রুষা নিজের ফুপিকে দেখে দৌড়ে গিয়ে ফুপির গলা জড়িয়ে ধরল। আরে ফুপিমণি, আমি এখন যেই কথাটা বলবো সেই কথাটা শুনে তুমিও লাফাবা। রাইসা পুরো কুচকে রুষার দিকে তাকালো। এই পিসি, সকাল সকাল এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? মিরাজ সিঁড়িতে নিচে নামতে নামতে কথাগুলো বলল। রাইসা চোখ ছোট ছোট করে বলল, তোর মতো নবাবের বংশধর জন্যই এখন এত সকাল। ঘড়ির দিকে তাকিয়ে দেখছো কয়টা বাজে? এখন প্রায় 10টা। মিরাজ রুষার মাথায় টোকা দিয়ে পড়ল, নবাবেই তো, সাথে জমিদারের বংশধর। বলে হাসতে হাসতে গিয়ে সোফায় বসলো। রুষা মাথার ডলতে ডলতে রাইসার দিকে তাকিয়ে বলল, দেখছো ফুপিমণি, তোমার আদরে ভাতিজা কি করে আমার সাথে? রাইসা মিরাজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, মিরাজ, তুই রুষার সাথে এমন করছিস কেন? ফাজিল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। মিরাজ দাঁত কেলিয়ে হেসে বলল, আরে ছোট মা, তুমিও না কার কথা ধরে বসে থাকো, নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে মিরাজ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুষা এক পলক মিরাজের যাওয়ার দিকে তাকিয়ে বলল, ফুপিমণি শোনো না। বল, শুনছি। তুমি রোদসাপুর বিয়ের ডেট ফিক্সড করো। রুষার কথায় রাইসা দীর্ঘশ্বাস ফেলে পড়ল, লাভ নাই, অথবা হ্যারাসমেন্ট। রুষা না আসলে রোদ বিয়ে করবে না। রুষা হেসে বলল, দি ভাইয়া আসবে। রুষার কথা শুনে রাইসা চোখ বড় বড় করে
তাকালো রোষার দিকে। রাইসা ভাবছে সে কি কানে ভুল শুনলো নাকি রোষা এই কথাটাই বললো। রোদেশী আপু, একটা গুড নিউজ আছে, সেটা কি গেস করো তো দেখি। দেখি ডাক্তার আপু সিক্স সেন্স কতটা কার্যকারী। রুগী দেখা শেষ করে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে কিছু একটা ভাবনার মধ্যেই ফোনের আওয়াজে মনোযোগ বিঘ্ন ঘটে রোদেশীর। সোজা হয়ে বসে ফোন পিক করে কানে ধরতে রুষার এমন কথায় ভুরু কুচকালো রোদেশীর। সকাল সকাল কি মাথা টাথা সব আওলাই গেছে রে রুশু, কি আবল তাবল বকছিস? রোদেশীর কথায় পাত্তা না দিয়ে রুষা গদগদ কণ্ঠে বলে উঠল, আরে আপু গেস করোই না, একটা সেই ঝাক্কাস খবর আছে, গরমা গরম তাজা তাজা খবর। রোদেশী উঠে দাঁড়িয়ে ফোন কানে নিতেই হাঁটতে হাঁটতে জানালার গ্রিল ধরে দাঁড়ালো। দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর গরমা গরম তাজা খবর তোর কাছেই রাখ পিচ্ছি, ভালো লাগছে না এমনি। তুই সবসময় আমাকে টেনশনে ফেলে মজা নিস, তাই আজ আর তোর ফাঁদে পা দিচ্ছি না। আর এই ফাঁকিবাজ মেয়ে, তোর না এখন ক্লাস টাইম, তুই আমাকে ফোন করেছিস মানে তুই ক্লাসে নেই। একে তো ক্লাস করিস নি, আবার আমার সাথে মজা নেস। আইমাকে বলবো নাকি তোর কীর্তি? রুষা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, দিল তো মোটটার খিচুড়ি বানিয়ে। তোমার বিয়ের খবর দিতে ফোন দিয়েছিলাম। রোদেশী থমকালো। কি বলে কে মেয়ে? আমার বিয়ে আর আমি জানি না? কথাটা এমন হলো না, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আমার বিয়ে আর আমি জানি না? আজকে তোর মাথা মনে হয় পুরোটাই গেছে রে পিচ্ছি। আর তোর দজ্জাল বোন না আসলে বললাম তো আমি বিয়ে করব না, তারপরও এইসব কথার কোনো মানে হয়? তোমাকে কে বললো দিভাই আসেনি? দিভাই তো বাংলাদেশে। রোদেশী থমকে গেল সেকেন্ড কয়েকের জন্য, কাপা কাপা গলেই পড়ল, মানে? রুষা রোদেশীর কাপা কণ্ঠ শুনে বেশ মজা পেল। গদগদ কণ্ঠে বলল, দিভাই তো গত 24 ঘন্টা যাবৎ বাংলাদেশে। সকালে তো আমার সাথে দেখাও হয়েছে। জানো রোদাপু, দিভাই না অনেক চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা, আচার, ব্যবহার, পোশাক সব কিছু। তবে চুলগুলো আরও অনেক লম্বা হয়েছে। জানো রোদাপু, দিভাই নাকি স্পেশাল ফোর্স অফিসার। রোদেশীর চোখে পানি টলমলো করছে, যে কোনো মুহূর্তে পানি গড়িয়ে পড়বে মেঝেতে। রোদেশীর খুশির চোটে মুখ দিয়ে কথাই যেন বের হচ্ছে না, শুধু বলল, তাই? তো আজকে দিভাই আমার ভার্সিটিতে সরকারি গাড়ি নিয়ে এসেছিল। গাড়ির সামনে বড় বড় করে লেখা ছিল স্পেশাল ফোর্স অফিসার। রোদেশীর গাল বেয়ে চোখের পানি টপ টপ করে নিজের মেঝেতে পড়ে গেল। রোদেশীর গাল বেয়ে চোখের পানি টপ টপ করে নিচের মেঝেতে পড়ে গেল। রোদেশী জানালা ছেড়ে আসতেই হঠাৎ তার নজর গেল হসপিটালের পার্কিং লটে পার্ক করা একটা গাড়ির দিকে। তার কেবিন থেকে সেটা সরাসরি দেখা যাচ্ছে, যে গাড়িটার সামনে বড় বড় অক্ষরে লেখা স্পেশাল ফোর্স অফিসার। রোদেশী ভুরু কুচকালো, ফোনটা ভালোভাবে কানে ধরে পড়ল, রুশু আছিস? আপু বলো। গাড়ির সামনে কি যেন লেখা বললি? স্পেশাল ফোর্স অফিসার। গাড়িটা কি রঙের? ব্ল্যাক। কেন বলো তো? রোদেশী কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলল, না কিছু না, এমনি। আচ্ছা রাখি, একটা কাজ বাকি আছে, পরে কথা হবে। বলে ফোনটা কেটে দিল। রোদেশী হাঁটতে হাঁটতে রিসেপশনে গেল। রিসেপশনে থাকা মেয়েটা তাকে দেখে দাঁড়িয়ে বলল, ম্যাম এনি প্রবলেম? রোদেশী মুচকি এসে বলল, তেমন কিছু না জেসি। আচ্ছা হসপিটালে কি কোনো অফিসার এসেছে? জি ম্যাম, মেডিসিন পরীক্ষা করতে কার্যালয় থেকে অফিসার এসেছে। তবে মেন যিনি শুনছি উনি নাকি সব ইনভেস্টিগেশন নিজে যান না, তবে এই হসপিটালে উনি নিজে এসেছেন পরীক্ষা করতে। রোদেশী আবারও বাঁকা হেসে বলল, ধন্যবাদ জেসি, তুমি কাজ করো, আমি গেলাম। বলে রোদেশী ল্যাবে চলে আসলো। ল্যাবের দরজায় দাঁড়িয়ে আরোহীকে দেখে যাচ্ছে সে। আরোহীকে তার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, কেন জানি তার মনে হচ্ছিল মেয়েটা আরোহী, কিন্তু শিওর হতে পারছিল না। তবে এখন সে শিওর যে এটাই আরোহী। রোদেশী ধীরে ধীরে আরোহীর দিকে এগিয়ে গেল, কিন্তু আরোহীর তো সেদিকে কোনো খেয়াল নেই। সে তো এক মনে মেডিসিন পরীক্ষা করছে। রোদেশী আরোহীর পিছনে গিয়ে দাঁড়ালো। মিস আরোহী চৌধুরী। আরোহী থমকে গেল, হুট করেই পিছনে তাকিয়ে অবাক হলো। রোদেশী তার দিকে এক মনে তাকিয়ে আছে। আরোহী কিছুই বুঝতে পারছে না। রোদেশী জেনে গিয়েছে নাকি আন্দাজে ঢিল মেলছে। আরোহী ভুরু কুচকে রোদেশীর দিকে তাকায়ে রইল। মিস আরোহী চৌধুরী, কেমন আছেন আপনি?
আরোহী ভুরুকুচকে রোদেশির দিকে তাকিয়ে রইল। বলতে বলতে রোদেশির চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ল মেঝেতে। আরোহী অবাক দৃষ্টিতে তাকালো রোদেশির দিকে। আরোহী কিছু বলতে নেবে, হুট করে রোদেশি আরোহীর গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আরোহী আবারও গালে হাত দিয়ে বোবা হয়ে তাকিয়ে আছে। থাপ্পড়টা দেওয়ার সাথে সাথেই রোদেশি আরোহীকে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরল। এত নিষ্ঠুর কিভাবে হতে পারে একজন মানুষ? তুই তো শুধু নিষ্ঠুর না আরু, তুই পাষাণ, বড্ড পাষাণ মানুষ তুই আরু। একবারও তোর আমার কথা মনে হলো না আরু? তুই তো আমার সব কিছুরই সঙ্গী ছিলি। একবারও ভাবদি না তুই চলে যাওয়ার পর আমি কি করে থাকবো, কিভাবে চলবো একা একা? এতটা স্বার্থপর কি করে হতে পারলি তুই? আরুর রোদেশির প্রতি জন্মে থাকা অভিমানের পাহাড় এক নিমিষে উধাও হয়ে গেল। আসলে আরও এমনই, বাইরে থেকে যতটা কঠোর দেখা যায় ভেতর থেকে তার চেয়েও নরম। আরোহী ল্যাবে থাকা সকলকে বেরিয়ে যেতে ইশারা করতেই সবে এক একে মাথা নিচু করে বেরিয়ে যায়। আরও ধীরে ধীরে একটা হাত রোদেশি পিঠে রেখে জড়িয়ে ধরল। রোদেশি ফুপিয়ে কেঁদে উঠল। এত বছর পর আদরের বোন আর বেস্ট ফ্রেন্ডকে দেখে আবেগে কন্ট্রোল করতে পারেনি। আরও হাসলো। তার বোনটা আগের মতোই সিসকাধুনে রয়ে গেছে। এত বড় একজন ডক্টর, অথচ কেমন বাচ্চাদের মতো কান্না করছে। এটা কেমন কথা ডক্টর রোদেশি? অচেনা একজন মেয়েকে কখন থেকে জড়িয়ে ধরে আছেন? লজ্জা শরম নেই নাকি আপনার? রোদেশি জড়িয়ে ধরে রেখেই নাক টানতে টানতে বলল, থাপ্পড়টা কি আস্তে হয়ে গেছে আরু? এই না না, ঠিক আছে ঠিক আছে, যতক্ষণ ইচ্ছে জড়িয়ে ধরে রাখো, নো সমস্যা। বেশ কিছুক্ষণ পর রোদেশি আরুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। কেঁদে কেটে চেহারার হাল বেহাল করে ফেলেছে মেয়েটা। কি একটা অবস্থা করেছো তুমি, বলে নিজের পকেট থেকে রুমাল বের করে রোদেশিকে দেয়। রোদেশি সেটা হাতে নিয়ে মুখ মুছতে মুছতে তীক্ষ্ণ দৃষ্টিতে আরুর দিকে তাকালো। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? এসব লুকোচুরির মানে কি আরু? নিজের বাড়ি ছেড়ে অ্যাপার্টমেন্টে থাকিস কেন তুই? আমি গভর্নমেন্টের কাজে বিডিতে এসেছি, ঘুরতে আসিনি। আর তুমি জানো কেন আমি বাসায় যাই না। আই থিঙ্ক তুমি এইসবের জন্য আমায় ফোর্স করবে না, আর তাড়াতাড়ি বিয়েটা করে নাও। বুড়ি হয়ে যাচ্ছ তো। তুই আসবি তো আরু? বললাম তো আসবো, এত চিন্তা করো না তো। আর বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আর তোমার ভাবিরা? আরুর কথায় রোদেশি ভুরুকুচকে বলল, ভাবিরা মানে কি? কাদের ভাবি? এ মা, তোমার ভাবি তোমার যমজ দুই ভাইয়ের বউ। রোদেশি এবার আরুর কথাটার মানে বুঝলো। মুচকি হেসে বলল, খুব ভালো। আচ্ছা তুই তোর কাজ কর, আমি আমার বিয়ের ব্যবস্থা করি, কেমন? আরোহী মুচকি হেসে সম্মতি জানালো। রোদেশি কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহী। ম্যাম, আপনি যে ওষুধগুলো পরীক্ষা করতে দিয়েছিলেন সেইগুলোর কিছু কিছু স্যাম্পল ভিন্ন ধরনের মিশ্রিত পাওয়া গেছে। আরোহী ল্যাবের কাজ শেষ করে মাত্রই রোদেশি কেবিনে এসে সোফায় শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। চোখ বন্ধ করে থাকতে থাকতে হঠাৎই ফোনের শব্দে বেশ বিরক্ত হয়। ফোন পিক করতে সুলতানের কথাই ভুরু কুচকে বলল, কেমন মিশ্রণ? ম্যাম, সম্ভবত মাদক। আরোহী উঠে বসে অবাক কণ্ঠে বলল, মাদক? কিন্তু ওষুধে মাদক দ্রব্য মিশ্রিত করে মিশ্রণকারী লাভটা কি? ম্যাম, পৃথিবীতে এমনও অনেক মাদক দ্রব্য পাওয়া যায় যা সেবনে বহু বছর পুরনো, কোনো ব্যথা ও স্পেশাল সময়ের জন্য উপশম হয়, কিন্তু মাদক দ্রব্য একটি শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। বাট এতে কি কোনো প্রফিট আসে? জি ম্যাম, ওই ওষুধটা খুব ভালো চলে বাজারে। মানুষ তো আর ভেতরের খুঁটিয়ে দেখে না ভেতরে কি আছে। তারা ভাবে হয়তো এটা খুব ভালো ওষুধ, তাই তো তৎক্ষণাৎ কাজ করে ফেলেছে। তাদের এই বিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু কোম্পানি এমন বিষাক্ত মাদক দ্রব্য ওষুধে মিশ্রিত করে। আরোহী কিছুক্ষণ নীরবতা পালন করার পর বলল, কোন কোম্পানির ওষুধ এগুলো? এসকে কোম্পানি। আরোহী বসা থেকে উঠতে উঠতে বলল, তুমি ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমি এসকে কোম্পানিতে যাব। আরোহীর কথা শুনে সুলতান আমতা আমতা করে বলল, কিন্তু ম্যাম, এখন আপনার যাওয়াটা কি ঠিক হবে? শুনেছি ওই কোম্পানির লোক বেশ প্রভাবশালী। সুলতান, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন ফোর্স অফিসার, সবকিছু ট্রেনিং প্রাপ্ত আমি। ঠিক আছে ম্যাম, আমিও আসছি। ফোন রেখে রোদেশির দিকে তাকালো। আমাকে এক্ষুনি যেতে হবে, পরে দেখা হবে। আর শোনো,
আমার আসার খবরটা যেন 5 কান না হয়। একেবারে গায়ে হলুদের দিন উপস্থিত হব। রোদসী মাত্রই অপারেশন শেষ করে কেবিনে এসে বসলো। এরই মাঝে আরুষির কথা শুনে বলে উঠল। রোদসী প্রথমে খানিকটা অবাক হলো, পরবর্তীতে আরুই যার কথা শুনে খুশি হয়ে পড়ল। ঠিক আছে, তোর যা ইচ্ছে, আর সব কাজ বুঝে শুনে করবি, কেমন? আরুই মুচকি এসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বেরিয়ে গেল। রোদসী তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রায় 30 মিনিটের মাথায় আরুহির গাড়ি এসে দাঁড়িয়েছে এসকে কোম্পানির সামনে। আরুহি গাড়ির জানালা দিয়ে মাথায় বের করে 13তলা বিল্ডিং এর দিকে তাকালো। মোবাইলে একবার নিজের মাস্ক পরা ফেসটা দেখে নিল সব ঠিক আছে নাকি। তারপর দরজা খুলে বাইরে বের হয়ে এলো। ম্যাম, আপনি কি এখন ভিতরে যাবেন নাকি আমি গিয়ে কথা বলবো? আরুহি শান্ত দৃষ্টিতে সুলতানের দিকে তাকিয়ে পড়ল। তুমি কি ভয় পাচ্ছ সুলতান? তুমি তো আমার সাথে আছো আজ 4 বছর। কত ক্রিটিক্যাল সিচুয়েশন আমি হ্যান্ডেল করেছি তুমি তো জানোই, তাই না? বাট ম্যাম, বাঙালি ভালো না ম্যাম। আমি জানি আপনি সব সিচুয়েশন সামলাতে পারেন, তবে এসকে কোম্পানির এমডি বেশ একটু সুবিধাজনক না। যদিও এখন তার ছেলে কোম্পানির সামলায়, তবে ছেলে বাপের থেকে এক কাঠি ওপরে, খুবই দ্রুত স্বভাবের। আরুহি মুচকি এসে এগিয়ে গেল কোম্পানির ভিতরে। রিসেপশনে কথা বলে লিফটে উঠে সুলতানের মুখের দিকে তাকালো আরুহি। বেচারা সত্যি ভীষণ ভয় পেয়ে আছে, তবে আরুহির কাছে তেমন কোনো ফিলিংস হচ্ছে না। সে নির্বিকার তাকিয়ে আছে সামনের দিকে। লিফট এসে 13 তলায় থামতেই আরুহি বেরিয়ে গেল। সুলতান আরুহির পিছন পিছন আসছে। আরুহি কেবিনের দরজায় নক করতেই ভেতর থেকে আওয়াজ এলো, কাপ। আরোহী ভেতরে ঢুকলো। ছেলেটার বিপরীত দিকে ঘুরে আছে। বিপরীত দিকে ঘুরে থাকতে থাকতে ছেলেটা বলল, ওয়েলকাম টু মাই অফিস মিস আরোহী চৌধুরী। বলে উনি সামনে ঘুরলো। আরোহী ভুরু কুচকে তাকিয়ে আছে ছেলেটার দিকে। কেন জানি আরোহীর ছেলেটাকে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না। দাঁড়িয়ে গেল, বসুন। আরোহী কিছু না বলে সামনে রাখা চেয়ারটাই বসে পড়ল। সামনে থাকা ছেলেটা আরোহীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি এসকে কোম্পানির এমডি, তাই তো? ছেলেটা আরোহীর কথার কোনো রূপ উত্তর না দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে, যা দেখে আরোহী ভুর কুঁচকাল। এই যে শুনতে পাচ্ছেন? ছেলেটি চমকে উঠল। জি, শুনতে পাচ্ছি। আরোহী গম্ভীর কণ্ঠে বলে উঠল, মিস্টার, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনি তো এই কোম্পানির এমডি, রাইট? ছেলেটা মুচকি এসে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে আরোহীর দিকে হাত বাড়িয়ে পড়ল। হাই, আমি সাজিদ খন্দকার। আরোহীর মাঝে হ্যান্ডশেক করার কোনো রূপ আগ্রহ দেখা গেল না। আরোহী চেয়ারে হেলান দিয়ে সাজিদের দিকে তাকিয়ে পড়ল। তো সাজিদ খন্দকার, আপনি নিশ্চয়ই আমায় চিনতে পেরেছেন? আরোহীর এমন গাছাড়া ভাবে খানিকটা ভরকে গেল সাজিদ। বাড়ি দেওয়া হাতটা গুটিয়ে নিয়ে ঠিক হয়ে বসলো চেয়ারে। স্পেশাল পোস্ট অফিসার আপনি, তাই তো? ইয়েস, আপনি একদম ঠিকই ধরেছেন মিস্টার সাজিদ খন্দকার। আর আমার এখানে আসার কারণটা সম্পর্কে হয়তো আপনি অবগত। সাজিদ শব্দ করে হেসে উঠল। তো আপনার ডিমান্ড কি বলুন তো মিস আরোহী চৌধুরী? আরোহী ভুর কুঁচকাল। ডিমান্ড? কিসের ডিমান্ড? সাজিদ বাঁকা চোখে তাকালো আরোহীর দিকে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিস আরোহী, বাট আমি ক্লিয়ার করছি, পুরো ইনভেস্টিগেশন এর জন্য কত নেবেন সেটাই বলছিলাম। আরোহীর রাগ হলো, মানে সাজিদ খন্দকার তাকে কিনে নিতে চাচ্ছে, কিন্তু আরোহীর বরাবরই তার মায়ের মতো ঠান্ডা মস্তিষ্কের মানুষ, ঠান্ডা মাথায় খুব সূক্ষ্মভাবে কাজ করে, তাই সে রাগলো না। মুচকি হেসে বলল, আপনার ঠিক কত অ্যামাউন্ট আছে মিস্টার সাজিদ খন্দকার? সাজিদ খন্দকারের মুখে বাঁকা হাসি বিদ্যমান। হয়তো ভাবছে আরোহী তার ফাঁদে পা দিয়ে দিল বলে। আপনি ঠিক কত অ্যামাউন্ট চান মিস? তা না হয় আপনি ডিসাইড করেন। আপনার আগেও আরো অনেক ক্ষমতাবান পুলিশ এসেছে, কিন্তু কেউ আমার বিরুদ্ধে কোনো রূপ প্রমাণ জোগাড় করতে পারেনি। শেষে আমার প্রস্তাবে রাজি হতেই হয়েছে। শুনে বেশ খুশি হলাম আপনি এত তাড়াতাড়ি আমার প্রস্তাবে রাজি হলেন বলে। আরোহী পায়ের ওপর পা তুলে আরাম করে বসে পড়ল। নিজেকে বেশ চালাক মনে করেন মিস্টার সাজিদ খন্দকার। আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো, বাট। সাজিদ ভুরু কুঁচকে পড়ল, বাট? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কোনো পুলিশ অফিসার নই, আমি একজন ফোর্স অফিসার।
সুদূর কানাডা থেকে বাংলাদেশ এসেছি শুধুমাত্র কিছু কালপ্রিট ধরার জন্য। সরকার তো আর এমনি এমনি এত দূর এত এত ক্ষমতা দেননি আমায়। আমি যদি এই মুহূর্তে চাই আপনার পুরো কোম্পানি সিল মেরে দিতে পারবো উইদাউট এনি গভর্নমেন্ট পারমিশন অর এনি প্রুফ। শুধুমাত্র আমার একটা ফোন কলই যথেষ্ট। সাজিদ ভুরু কোচকে বলল, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন মিস চৌধুরী? বলছিলাম আমাকে 8-10টা অফিসারের মতো না ভাবলেই আপনার জন্য ভালো হবে মিস্টার খন্দকার। আপনি কিন্তু আমার সাথে শুধু শুধু শত্রুতাই তৈরি করছেন মিস। ফলাফলটা খুবই সুবিধাজনক হবে না আপনার জন্য। আরোহী হাসলো। নিজের কথা চিন্তা করেন সাজিদ খন্দকার। আর আজ আপনি 13 তলার উপর এসি রুমে আরামে বসে আছেন, কাল এমনও হতে পারে আপনি গাছতলায়ও ঠাই হবেন আপনার। আরোহী ঘাড় ঘুরিয়ে সুলতানের দিকে তাকাতেই সুলতান তার হাতের মোবাইলটা আরোহীকে দিল। আরোহী ফোনটা অন করে সাজিদ দিকে তাক করলো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এতক্ষণ সাজিদ যা বলেছে সব ভিডিও রেকর্ড হয়ে গেছে। সাজিদ খন্দকার চমকে উঠল। সে ভাবতেও পারেনি মেয়েটা এত ধূর্ত স্বভাবের। আরোহী বাঁকা হাসলো। তাহলে আজ উঠি মিস্টার সাজিদ খন্দকার, আবার দেখা হবে বলে আরোহী কটকট পায়ে বেরিয়ে এলো। ম্যাম, আপনার বুদ্ধির তারিফ না করে পারলাম না। মানতে হবে আপনি ভীষণ শান্ত বুদ্ধির মানুষ। গাড়িতে বসবার মাত্রই সুলতানের কথা শুনে আরোহী মুচকি এসে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। ম্যাম, আমি ভাবতেও পারিনি সাজিদ খন্দকার এত তাড়াতাড়ি জালে ধরা পড়বে। যদিও এই বেটাকে বিশ্বাস নেই ম্যাম, আপনি একটু সাবধানে থাকবেন। আরোহী বাইরের দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কিছু কাজ করতে শরীরের শক্তি নয় বুদ্ধি লাগে। আর কখনো প্রতিপক্ষকে দুর্বল ভাববে না, তাহলে সেই খেলায় তোমার হার সুনিশ্চিত। কথাটা মা বলতো আমার। কিছুটা থেমে, সাজিদ খন্দকার মানুষটা ধূর্ত হতে পারে, তবে নিজেকে সে বেশিই চালাক মনে করে, আর এটাই তাকে তার হেরে যাওয়ার প্রধান কারণ হবে। সুলতান আরোহীকে উদ্দেশ্য করে বলল, কিন্তু ম্যাম, সাবধানের মার নেই, আমাদেরও আরো সতর্ক থাকতে হবে। পরিপ্রেক্ষিতে আরোহী কিছুই বলল না। গাড়ি এসে দাঁড়ালো 5 স্টার হোটেলের সামনে। আরোহী গাড়ি থেকে বের হয়ে রিসেপশনের থেকে চাবি নিয়ে নিজের রুমে যাবে। হঠাৎ তার অ্যাপার্টমেন্টের দরজার সামনে একটা র্যাপিং পেপার মোড়ানো একটা বাক্স দেখতে পেল। আরোহী ঝুঁকে সেই বক্সটা হাতে নিতেই দেখতে পেল উপরে গোটা গোটা অক্ষরে লেখা মিসেস আরোহী খান। আরোহী চমকালো খানিকটা, থমকে গেল সে। হয়তো বুঝতে পেরেছে বক্সটা কে দিয়েছে, কিন্তু এতদিন পর এই নামটা শুনে আরোহী অবাক হলো বটে, কিন্তু তার চেয়েও বেশি আবেগপ্রবণ হয়ে গেল। চোখ দুটো ছলছল করছে, হয়তো আরেকটু হলেই গড়িয়ে পড়বে, কিন্তু আরোহী তা চায় না। সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক। সে তো স্ট্রং, ইনফ্যাক্ট সবাই তাকে স্ট্রং বলেই জানে। আরোহী আর কিছু না ভেবে চোখের পানি আলতো হাতে চোখে থাকতেই তা মুছে ফেল। গড়িয়ে পড়তে তো সে দেবে না। এতদিন তো তপস্যা করে নিজের মনকে পাষাণ বানিয়েছে, তো কাদার জন্য নয়। সে তো সব প্রস্তুতি নিয়েই এসেছে বাংলাদেশে। সকল পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রস্তুতি নিয়েই তো সে এসেছে, কিন্তু আজ এত কিছুর কথাই কেন তার চোখে জল? আরোহী আর কিছু না ভেবে ভেতরে গিয়ে দরজা আটকে দিল। আরোহী যাওয়ার সাথে সাথেই কেউ আড়াল থেকে বের হলো। তার চোখেও জল ছলছল করছে, কিন্তু সে নিরুপায়। অনেকটা দেরি হয়ে গেল আশার প্রদীপ তার নিভেনি, আর সেই আশায় বেঁচে আসে সে। আরোহী বক্সটা বিছানার উপর রেখে ফ্রেশ হয়ে আসলো। বক্স খুলতে যাবে, হঠাৎ ফোন কলের শব্দে মনোযোগ ব্যাঘাত ঘটে। আরোহী ফোনের ডিসপ্লেতে তাকিয়ে দেখে আননোন নাম্বার। কল পিক করে লাউড স্পিকারে দিয়ে খাটের উপর রেখে প্যাকেট খুলতে খুলতে বলে, হ্যালো। ওপাশ থেকে রোদিশির কণ্ঠ শুনতে পেল আরোহী। হ্যালো আরু, গিফট বক্স পেয়েছিস? আরোহী ভুরু কুচকে একবার গিফট বক্সের দিকে আবার ফোনের দিকে তাকিয়ে বলো, গিফট কি তুমি পাঠিয়েছো? তা নয় তো কি, সব আমার পছন্দে পাঠিয়েছে। দেখ তোর পছন্দ হয় কি না। তুমি পছন্দ করে পাঠিয়েছো মানে তো আমার পছন্দ হবেই। আচ্ছা ঠিক আছে, একবার চেক করে নিস। গায়ে হলুদ, বিয়ে আর রিসেপশন সকল অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা পোশাক দেওয়া হয়েছে। ঠিক আছে। আর শোন, তাড়াতাড়ি চলে আসিস এখানে, কালকে সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠান। ঠিক আছে রোদাপু, শোনো।
বল। প্যাকেটের উপর নামটা কে লিখেছে? কেন আমি? ওহো সরি রে, ভুলে আরোহী চৌধুরীর জায়গায় খান লিখে ফেলেছি। সরি রে, নিজের নাম খান লিখতে গিয়ে তোর নামেও খান বসাই দিছি, সরি রে। আরোহী মুচকি হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, এত ফর্মালিটিস দেখাতে হবে না। ভালোভাবে প্রস্তুতি নাও বিয়ের জন্য। কাল দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আরোহী ফোনটা কেটে দিল। ওদিকে রোদসী ফোন কেটে রাগী দৃষ্টিতে পাশে তাকালো। রোদসীর পাশে আরুষ গালে হাত দিয়ে বসে আছে। কি লিখেছো তুমি আরোহীর গিফট বক্সের উপরে?